স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় যাত্রা শুরু করেছে বদর সামা রয়্যাল হাসপাতালের 14তম শাখা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন স্থানীয়রা। প্রতিষ্ঠাতারা বলছেন, স্থানীয়দের পাশাপাশি প্রবাসীদের জন্য সেবার পরিধি বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ওমানের রাজধানী মাস্কাটের উপশহর গোবরায় যাত্রা শুরু করেছে বদর সামা রয়্যাল হাসপাতালের 14তম শাখা। সোমবার ফিতা কেটে নতুন এই শাখার উদ্বোধন করেন ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ আহমেদ আল মান্দারি। উপস্থিত ছিলেন বদর সামা গ্রুপের কর্ণধার আব্দুল লতিফ। প্রতিষ্ঠাতারা জানান, কম খরচে উন্নত মানের চিকিৎসা সেবা দেয়াই তাদের মূল লক্ষ্য। উপসাগরীয় দেশের চিকিৎসা সেবার মান বাড়াতে আমরা বদ্ধপরিকর। অল্প আয়ের মানুষের কথা চিন্তা করে যতটা সম্ভব খরচ কম রাখার চেষ্টা করেছি। আমরা চাই মানুষ ইউরোপ আমেরিকা যাওয়ার বদলে আমাদের এখানে চিকিৎসা নিতে আসুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ আহমেদ আল মান্দারি। বলেন, ওমানে বসবাসরত প্রবাসীদের স্বাস্থ্য সেবার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রকল্পে। ওমান সরকার বরাবরই স্বাস্থ্য খাতে বিশেষ নজর দিয়ে থাকে। স্থানীয়দের পাশাপাশি প্রবাসীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। বদর সামা গ্রুপ সহ যারা স্বাস্থ্য খাত নিয়ে কাজ করছেন তাদের সহযোগিতার জন্য ওমান সরকার সবসময় এগিয়ে আসবেন। বদর সামা গ্রুপের কাজগুলো আমার কাছে ব্যতিক্রমী মনে হয়। করোনার সময় মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে তারা যে নজির স্থাপন করেছে তা প্রশংসনীয়। আমি তাদের সফলতা কামনা করি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাসপাতাল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননের বৈরুতে জোরালো অভিযান চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, প্রাণ হারিয়েছেন এক হিজবুল্লাহ কমান্ডার। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলায় মৃত্যু হয়েছে 2 শিশুসহ 3 জনের, আহত কমপক্ষে 74 জন। ইসরায়েলের দাবি, রাজধানীতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়ে এলাকা লক্ষ্য করে হয়েছে এই হামলা। গোষ্ঠীটির কমান্ডার ফুয়াদ শুকুর ছিলেন টার্গেট। অভিযোগ, গোলান মালভূমিতে হামলার ঘটনায় জড়িত ছিলেন তিনি। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন ও হাসপাতাল। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। শনিবার দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় প্রাণ যায় 12 ইসরায়েলির। والمشاهد هذه الصورة এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী বাবু সাহা। বাবু, বৈরুতে তো ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নারী ও শিশু সহ নিহত হয়েছেন অনেকেই। নিহতদের মাঝে কি কোনো প্রবাসী বাংলাদেশি আছেন? আর লেবাননের সার্বিক পরিস্থিতি আসলে এখন কেমন? ধন্যবাদ দেবাশিস আপনাকে। গতকালের দাহি এলাকায় যে ইসরায়েলের যে আক্রমণ হয়েছে, সে আক্রমণে কিন্তু এখন পর্যন্ত 5 জন নিহত হয়েছে। হিজবুল্লাহর যে শীর্ষস্থানীয় নেতা ফুয়াদ শাকুর, তিনি কিন্তু আজকে সন্ধ্যাবেলা হিজবুল্লাহর পক্ষ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে তিনি নিহত হয়েছেন। বিল্ডিং এর যে আবর্জনা, সেই আবর্জনার নিচে তার লাশ ছিল এবং সেখান থেকে তারা এই লাশ উদ্ধার করেছে। তো এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 5 জন এবং আহত হয়েছে প্রায় 76 জন লেবানিজ সাধারণ নাগরিক। গতকালের এই ঘটনার পর থেকে কিন্তু লেবাননের স্বাভাবিক জীবন অনেকটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়া ছিল সেগুলি অনেকটা স্থিমিত হয়ে পড়ে, যার কারণে এই দেশের যে জনগণ অনেকটা তারা ঘরের মধ্যে চলে যায়, রাস্তাঘাটে অনেকটা ফাঁকা হয়ে যায়। কিন্তু আজকে যে জনজীবন অত্যন্ত স্বাভাবিক ছিল, গতকালের কোনো ঘটনার তেমন কোনো প্রভাব দেখা যায়নি। তাছাড়া প্রবাসী বাংলাদেশিরা সবাই মোটামুটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে তারা এই ঘটনা সম্বন্ধে তারা বিস্তারিত অবহিত করে এবং যাতে আতঙ্কিত না হয় সেই ব্যাপারে বাংলাদেশ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। যদি প্রবাসী বাংলাদেশিরা সেই এলাকায় যদি কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে সাথে সাথে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানা হয়। তাছাড়া যেহেতু সীমান্তে এখন পর্যন্ত উত্তেজনা চলছে, সেখানকার যে বাংলাদেশি আছে সীমান্ত এলাকায় তাদেরকেও কিন্তু বাংলাদেশ দূতাবাস এই বিজ্ঞপ্তির মাধ্যমে
বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে আজকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল। তাছাড়া আরেকটি জিনিস, লেবাননে কিন্তু যে বিভিন্ন দেশ, ফ্রান্স এয়ারলাইন সহ বিভিন্ন দেশের বিমান উঠানামা কিন্তু অনেকটা বন্ধ হয়ে গিয়েছে, বিশেষ করে রাতের বেলায়। দিনের বেলায় বিমান চলাচল স্বাভাবিক থাকলেও কিন্তু রাতের বেলায় কিন্তু বিমান অনেক দেশের বিমানে কিন্তু নামছে না। এয়ার ফ্লাইট, কাতার এয়ারওয়েজ প্লাস মিডল ইস্ট বা ফ্রান্স এয়ারলাইন, সেই বিমানগুলি কিন্তু অনেককে তাদের ফ্লাইট কমিয়ে দিয়েছে, যার কারণে এই দেশের স্থানীয় নাগরিক সহ প্রবাসী বাংলাদেশি। বাবু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ওমানের আল বাতিনা ও সোহার এলাকায় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ৩য় শাখা চালু করতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই উপলক্ষে ক্লাবের কার্যালয়ে আহ্বায়ক কমিটির অনুমোদন পত্র আহ্বায়ক কমিটির হাতে তুলে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সহ কমিটির সকল কর্মকর্তারা। ওমান আল বাতিনা সোহারে আহ্বায়ক কমিটির প্রধান নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ নাজিম উদ্দিনকে। সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পেতে জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামায় কুক মেইল রেস্তোরাঁয় আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি বাহরাইনের সহ সভাপতি মাজহারুল হক নয়ন। বিশেষ অতিথি ছিলেন রজব আলী, আব্দুল আসিদ, বাসিদ, অনুকূল, নজরুল ইসলাম, নাহিদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমেদ, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। আলোচনার শেষে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না। শেখ হাসিনা সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির কথা দুঃখের সঙ্গে উল্লেখ করেন। এ সময় ভারতের হাইকমিশনার বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানান প্রণয় ভার্মা। বাংলাদেশের ছাত্র আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার বিষয়ে আলোচনা হলো ব্রিটিশ পার্লামেন্টে। মঙ্গলবার পার্লামেন্টে অধিবেশনে বিষয়টি তুলে ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য রূপা হক ও আফসানা বেগম। এ সময় তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে তুলে ধরেন বাংলাদেশের রাজনীতিবিদ এবং শিক্ষার্থীদের গ্রেপ্তারের বিষয়টি। কোটা আন্দোলন ঘিরে সহিংসতার সুষ্ঠু বিচারে বাংলাদেশ সরকারকে তাগিদ দিতে স্পিকারের কাছে অনুরোধ জানান তারা। এদিকে সংসদ সদস্য আফসানা বেগম বাংলাদেশে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশে একাত্মতা জানাতেও আহ্বান জানান। ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। তেহরানে যে ভবনে অবস্থান করছিলেন হানিয়া, সেখানে চালানো হয় গাইডেড মিসাইল হামলা। ঘটনাস্থলে মৃত্যু হয় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত এই নেতার। প্রাণ যায় তার সাথে থাকা দেহরক্ষীরও। অভিযোগের তীর ইসরায়েলের দিকে থাকলেও মুখ খোলেননি তেল আবিব। রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক সহ নানা কারণেই ইরান সফর করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। এবারও দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান হামাস নেতা। কিন্তু কে জানত এটি হবে তার জীবনের শেষ সফর? মঙ্গলবার গভীর রাতে তেহরানের একটি ভবনে চালানো হয় গাইডেড মিসাইল হামলা, যেখানে দেহরক্ষী সহ অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এর আগে বহুবার হামলা থেকে বেঁচে ফিরলেও এই যাত্রায় শেষ রক্ষা হয়নি তার। ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন গাজার অবিসংবাদিত এই নেতা। প্রাণ হারান সাথে থাকা দেহরক্ষীও। এই সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র আমাদের ভূখণ্ডে আমাদের প্রিয় অতিথিকে হত্যা করেছে, যা ইরানকে গভীর শোকাহত করেছে। কিন্তু এ ঘটনা ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। হামাস প্রধানের হত্যাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরানি ভূখণ্ডে হানিয়ার গুপ্ত হত্যায় অভিযোগের তীর ইসরায়েলের দিকে। এরই মধ্যে তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা ইসরায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর। অবশ্যই এই হামলার জবাব দেবে আইআরজিসি। সন্ত্রাসী কার্যকলাপের জন্য যথোপযুক্ত শাস্তি ভোগ করবে ইসরায়েলিরা। ইরান কখনোই এই অঞ্চলকে ওয়াশিংটন এবং তেল আবিবের শিকার হতে দিবে না। এদিকে শোকাহত হলেও স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ফিলিস্তিনিদের। হানিয়ার দেখানো পথে শহীদ হতে প্রস্তুত লাখো গাজাবাসী। প্রতিটা মুজাহিদই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করে। হানিয়াও তাদের মতো শহীদ হলেন। এদিকে হামাস নেতার মৃত্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন, রাশিয়া, তুরস্ক, কাতার সহ বিভিন্ন দেশ। আমরা এই হামলার ঘটনার নিন্দা জানাচ্ছি। এর ফলে আঞ্চলিক সহিংসতা আরও বাড়বে। আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধানের আহ্বান জানাচ্ছি।
দোহায় শুক্রবার দাফন করা হবে এই হামাস নেতাকে। এর আগে বৃহস্পতিবার শ্রদ্ধা জানানো হবে তেহরানে। অনিক রহমান, যমুনা নিউজ। ইসমাইল হানিয়ার হত্যাকারীদের ছাড় দেবে না হামাস, এমন হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সিনিয়র নেতা মুসা আবু মারজুক। হানিয়ার হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিলেন তিনি। হামাস নেতাকে হত্যা করলে লক্ষ্য পূরণ হবে না ইসরায়েলের, এই মন্তব্য করেন সংগঠনটির অপর শীর্ষ নেতা সামিয়া আবু জুহরি। বলেন, জেরুজালেমকে মুক্ত করতে যুদ্ধ চালিয়ে যাবে হামাস, সেই লক্ষ্যে যে কোনো মূল্য দিতে প্রস্তুত যোদ্ধারা। হত্যাকাণ্ডের পর দেয়া বিবৃতিতে ইসমাইল হানিয়াকে শহীদ আখ্যা দেয় হামাস। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 150 ছাড়িয়েছে। বুধবার বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত 158 মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকে। আহত 2 শতাধিক মানুষের চিকিৎসা চলছে হাসপাতালে। অব্যাহত আছে উদ্ধার কাজ, বাড়ানো হয়েছে উদ্ধারকারী ও সংস্থার সংখ্যা। কেন্দ্রীয় সরকার আগে থেকেই দক্ষিণের রাজ্যগুলোই ভূমিধসের আশঙ্কা করেছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 7 দিন আগে এই সংক্রান্ত একটি নোটিশ কেরালা সরকারকে পাঠানো হয়েছিল বলেও জানান তিনি। এর পাশাপাশি পাঠানো হয়েছিল দুর্যোগ মোকাবেলা বাহিনী NDRF এর 9টি দল। অলিম্পিক সাঁতারে 100 মিটার ফ্রি স্টাইলে ব্যক্তিগত সেরা টাইমিং করেও হিট থেকে বাদ পড়েছেন বাংলাদেশি সাঁতারু সামিউল ইসলাম। প্যারিসের লা ডিফেন্সে অ্যারেনায় 2 নম্বর হিটে পুলে নামেন বাংলাদেশের এই সাঁতারু। 53.10 সেকেন্ড সময় নিয়ে পঞ্চম হন সামিউল। 10 হিট মিলিয়ে 79 প্রতিযোগীর মধ্যে 69তম বাংলাদেশের এই সাঁতারু। সামিউলের মূল ইভেন্ট ব্যাকস্ট্রোক। জাতীয় সাঁতারে তিনি সাফল্য পেয়েছেন এই ইভেন্টে। প্যারিস অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পেয়ে অংশ নেন ফ্রি স্টাইল ইভেন্টে। গত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে ব্যাকস্ট্রোকের 3 ইভেন্টে রেকর্ড করে শোনা যেতে সামিউলের সেরা টাইমিং ছিল 53.13 সেকেন্ড। গত 5 মাস থাইল্যান্ডে প্রস্তুতি নেন 100 মিটার ফ্রি স্টাইলের জন্য। প্যারিসে নিজেকে ছাড়িয়ে গেছেন সামিউল। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।